শীতের রাতে ঘন কুয়াশা নামলে কিছু কিছু রাস্তা নাকি আর মানুষের থাকে না। সেই পথগুলো কোথায় যায় বা কারা সেগুলো ব্যবহার করে? যে ভুল করে ওই পথে হাঁটে সে আর আগের মতো ফিরে আসে না। শহরের ইট পাথরের জীবন ছেড়ে সুন্দরবনের লাগোয়া মোরেলগঞ্জের এই প্রাচীন জমিদার বাড়িটা যখন আমি পৈতৃক সূত্রে পেলাম, তখন শীতকাল। বাড়ির চারপাশে বিশাল সব চাম্বল আর শেওড়া গাছ, যা দিনের বেলাতেও চারপাশ অন্ধকার করে রাখে। গ্রামের মানুষ রাতে এই বাড়ির রাস্তা দিয়ে হাঁটে না। তারা বলে এই ভিটায় নাকি গাছ মানুষদের নজর আছে। আমি এসব কুসংস্কার পাত্তা দিইনি, বরং শহরে থাকা এক বন্ধুর পরামর্শে একটা মোটা ডায়েরি কিনে নিয়ে এসেছিলাম। বন্ধুটার ধারণা নির্জন জায়গায় থাকলে মানুষ নাকি নিজের সাথে কথা বলতে শেখে, আর নিজের সাথে কথা বলার সবচেয়ে ভালো উপায় হলো ডায়েরি লেখা। আমি অবশ্য ওর কথায় খুব একটা বিশ্বাস করিনি, তবু প্রথম দিন থেকে লিখতে শুরু করেছিলাম। কারণ এই বাড়িটায় সময় কাটে না, আর সন্ধ্যার পর চারপাশ এমন নিস্তব্ধ হয়ে যায় যে মনে হয় কোনো শব্দ হারিয়ে গেলে আর ফিরে আসবে না। কিন্তু প্রথম রাতেই আমার ভুল ভাঙল। রাত তখন আনুমানিক 2টো। বাইরে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ শো শো বাতাসের সাথে ঘরের কাঠের কড়িকাঠে একটা অদ্ভুত শব্দ হতে লাগলো, যেন বিশাল বড় কোনো ডানার পাখি ঘরের ভেতরে ডানা ঝাপটাচ্ছে। আমি টর্চ জ্বালিয়ে ছাদের দিকে আলো ফেললাম। ঘরের ঠিক কোনায় কড়িকাঠ থেকে উল্টো হয়ে ঝুলে আছে একটা চামচিকা। কিন্তু ওটা সাধারণ চামচিকা নয়, সাইজে একটু বড়সড় বিড়ালের মতো। আর ওটার গায়ের চামড়া কুচকুচে কালো নয়, একদম মানুষের ফর্সা চামড়ার মতো। টর্চের আলোটা পড়তেই ওটা মুখ ঘোরালো। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। চামচিকাটার কোনো পশুর মুখ নেই, চোখ দুটো জবা ফুলের মতো লাল, ঠোঁটের কোনায় কোনো দাঁত নেই, শুধু মাড়ি। ওটা আলোর দিকে তাকিয়ে মানুষের মতো ফিসফিসিয়ে একটা শব্দ করলো, নেভাও। আমি ভয়ে টর্চটা ফেলে দিলাম। অন্ধকার ঘরে শুধু ওটার লাল চোখের মণি দুটো জ্বলতে লাগলো। পরদিন সকালে ভাবলাম গ্রাম ছেড়ে পালাবো, কিন্তু দুপুরের দিকে আমার হঠাৎ তীব্র জ্বর এলো। শরীর এত দুর্বল হয়ে গেল যে খাট থেকে ওঠার ক্ষমতাও রইল না। সন্ধ্যা নামার পর ঘরের ভেতর কুয়াশা ঢুকতে শুরু করলো। ঠিক রাত 12টায় আবার সেই খসখস শব্দ। এবার আর কড়িকাঠে নয়, শব্দটা হলো আমার খাটের ঠিক নিচে। আমি কাঁপতে কাঁপতে খাটের নিচে তাকালাম। চামচিকাটা মেঝেতে ডানা গুটিয়ে বসে আছে, কিন্তু ওটা আর বিড়ালের সাইজের নেই। ওটা এখন একটা 5-6 বছরের বাচ্চার মতো বড় হয়ে গেছে। ওটার মানুষের মতো ফর্সা চামড়াটা কেমন যেন আলগা হয়ে ঝুলছে, যেন শরীরটা নিজের চামড়ার চেয়ে বড় হতে চাইছে। ওটা হিচড়ে হিচড়ে খাটের উপর উঠে এলো। আমার গায়ের ওপর ওটার ভারী ঠান্ডা ডানা দুটো মেলে দিল। ওটার শরীর থেকে পচা মাংস আর ভেজা মাটির তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। ওটার ফিসফিসিয়ে গলায় এবার স্পষ্ট আওয়াজ বের হলো, তোর চামড়াটা বড় নরম রে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার হাত পা ততক্ষণে অবশ হয়ে গেছে। ওটা ওর ধারালো নখ দিয়ে আমার ডান হাতের তালুর চামড়াটা আলতো করে টেনে ধরলো। এক টানে 1 ইঞ্চি চামড়া ছিঁড়ে নিল। কোনো রক্ত বের হলো না, কিন্তু সেই তীব্র যন্ত্রণায় আমি চোখ উল্টে জ্ঞান হারালাম। আজ এই নরকে আমার 3 দিন। আমি আর নড়তে পারছি না। আমার সারা শরীরের চামড়াও একটু একটু করে টেনে ছিঁড়ে নিজের গায়ে লাগাচ্ছে। সবচেয়ে বড় বীভৎসতা কি জানেন? ও যখন আমার চামড়া ওর নিজের গায়ে লাগে, ওটার সাথে সাথে ওর মাংসের সাথে জোড়া লেগে যায়। ওটা দিন দিন অবিকল আমার মতো দেখতে হয়ে উঠেছে। ওটার মুখটা এখন আর সেই বুড়োর মতো নেই। ওটার নাক, চোখ, কপাল এখন হুবহু আমার মতো। আজ বিকেলেও আমার ঘরের আয়নাটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। ও এখন 2 পায়ে ভর দিয়ে মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে।
ও আয়নার দিকে তাকিয়ে আমার গলায় আমার টনে হেসে বলল, বাহ, চমৎকার। ও এখন ঘরের কোনায় বসে আমার দিকে তাকিয়ে আছে। ওটার সারা শরীরে এখন আমার গায়ের চামড়া, শুধু আমার মুখের চামড়াটা বাকি আছে। ওটার হাতে একটা ধারালো শেওড়া পাতার ভাঙা অংশ। ওটা নিজের মুখের শেষ আলগা চামড়াটুকু টেনে ছিঁড়ে ফেলল। নিচে কাঁচা লাল মাংস, আর সেই মাংসের ওপর ধীরে ধীরে ফুটে উঠেছে আমার এই মুখের আদল। ও বিছানার দিকে এগিয়ে আসছে। ও আমার মুখের চামড়াটা নিখুঁতভাবে কাটার জন্য হাত বাড়িয়েছে। আমি জানি আজ রাতের পর এই ঘর থেকে যে মানুষটা বের হবে সে আমি নই, সে অন্য কেউ, যে আমার চামড়া পরে আমারই সেজে ঘুরে বেড়াবে। ও আমার মুখের চামড়াটা কাটার জন্য হাত বাড়ালো, আর ঠিক তখনই আমি জ্ঞান হারালাম। এর পরের পাতাগুলো ফাঁকা, শুধু শেষ পাতার নিচের দিকে কাপা হাতে লেখা কয়েকটি অসম্পূর্ণ আঁচড়, যেন লেখক শেষ মুহূর্তে কিছু একটা লিখতে চেয়েছিল কিন্তু পারেনি। এই ডায়েরিটা পাওয়া যায় প্রায় ৩৫ বছর আগে, মোরেলগঞ্জের সেই পরিত্যক্ত জমিদার বাড়ি ভাঙার সময়, একটা পুরনো কাঠের সিন্দুকের ভেতর। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটার বয়স তখন প্রায় ৯০। ডায়েরিটা পড়ে সে অনেকক্ষণ চুপ করেছিল, তারপর বলেছিল, আমি ওই ছেলেটারে চিনতাম। লোকজন অবাক হয়ে তার দিকে তাকালো। বৃদ্ধ বলল, পরদিন সকালে আমি ওরে ওই বাড়ি থেকে বাইর হইতে দেখছিলাম। কাকা, তাহলে তো সে বাঁচছিল? বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়াল। না। কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কারণ আগের দিন সন্ধ্যায় আমি ওরে বাড়িটার রাস্তা দেখাইয়া দিছিলাম। তো বৃদ্ধের গলা শুকিয়ে গেল। পরদিন সকালে সে আমার দিকে তাকাইছিল ঠিকই, কিন্তু আমারে চিনে নাই। এরপর সে আর কোনো কথা বলেনি। ডায়েরিটা পরে কোথায় গেছে কেউ জানে না, তবে গ্রামের মানুষ আজও একটা অদ্ভুত ব্যাপার নিয়ে একমত হতে পারে না। শীতের কুয়াশার রাতে জমিদার বাড়ির রাস্তার মাথায় মাঝে মাঝে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ বলে সে যুবক, কেউ বলে বৃদ্ধ, কেউ বলে তার মুখ স্পষ্ট দেখা যায় না, কিন্তু সবাই একই কথা বলে। সে খুব ভদ্রভাবে পথ হারানো মানুষদের জমিদার বাড়িটার রাস্তা দেখিয়ে দেয়, আর যারা তার পিছু নিয়ে ওই ভিটার ভিতরে ঢোকে তাদের কাউকে আর কোনোদিন ফিরে আসতে দেখা যায় না। বছর কয়েক পরে বাড়ির কোনো না কোনো ঘর থেকে কিংবা মেঝের নিচে চাপা পড়ে থাকা কোনো সিন্দুক থেকে আবার একটা ডায়েরি পাওয়া যায়। ধুলো জমা, হলদে হয়ে যাওয়া কাপা হাতে লেখা একটা ডায়েরি। আর আশ্চর্যের বিষয়, প্রতিবারই প্রথম পাতার প্রথম লাইনটা একই থাকে, শহরের ইট পাথরের জীবন ছেড়ে সুন্দরবনের লাগোয়া মোরেলগঞ্জের এই প্রাচীন জমিদার বাড়িটা যখন আমি পৈতৃক সূত্রে পেলাম, তখন শীতকাল।